আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের মাঝে আবার অনলাইন ক্লাস উপস্থিত। আসলে অফলাইন ক্লাসের ব্যস্ততার কারণে এবং নিজের অনেক ব্যক্তিগত কাজের কারণে অনেক দিন ধরে অনলাইনে ক্লাস আপলোড করা হয় নাই। ইনশাল্লাহ আজকে থেকে চেষ্টা করব সপ্তাহে 2 দিন ফ্রি ক্লাস আপলোড করার জন্য। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব হচ্ছে কোতিয়ান। নবম দশম শ্রেণীর আজকে আমরা কোতিয়ানের বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব কোতিয়ান কাকে বলে। যে হিসাবের বইতে প্রতিষ্ঠানের প্রতিটি লেনদেনকে, একটি প্রতিষ্ঠানে কতগুলো লেনদেন হয় না, ওই প্রতিটি লেনদেনকে তারিখের ক্রম অনুসারে উপযুক্ত শিরোনামের আওতায় সংক্ষিপ্ত আকারে শ্রেণীবদ্ধকরণ বা শ্রেণীবদ্ধভাবে ডেবিট ক্রেডিট অনুসারে লিপিবদ্ধ করারকে খতিয়ান বলে। আসলে খতিয়ান কাকে বলে পরীক্ষা কিন্তু আসা নেই এরকম। জাস্ট আমরা এই যে খতিয়ান যখন আলোচনা করতেছি তখন খতিয়ান কাকে বলে একটু জানা দরকার, এই জন্যই দিলাম। এই জায়গা থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা আছে। এই যে জায়গা থেকে খতিয়ান হলো সকল লেনদেনের স্থায়ী ভান্ডার। পরীক্ষা এমসিকিউ হতে পারে সকল লেনদেনের স্থায়ী ভান্ডার কি? এই যে খতিয়ান। সকল বইয়ের রাজা, পরীক্ষা এমসিকিউ হতে পারে সকল বইয়ের রাজা কি? খতিয়ান। হিসাবের পাকা বই, হিসাবের পাকা বই কি? খতিয়ান বা চূড়ান্ত বই বা জাবেদার পরবর্তী ধাপ, হিসাব চক্রের চতুর্থম ধাপ। অর্থাৎ আমার মনে হয় কেমন জানি এই জায়গা থেকে একটা এমসিকিউ আপনার পরীক্ষা আসার সম্ভাবনা 90%। ভালো করে দেখেন, খতিয়ান হলো সকল লেনদেনের স্থায়ী ভান্ডার। সকল লেনদেনের স্থায়ী ভান্ডার কি? খতিয়ান। সকল বইয়ের রাজা, এমসিকিউ হবে সকল বইয়ের রাজা কি? খতিয়ান। হিসাবের পাকা বই, এমসিকিউ হতে পারে হিসাবের পাকা বই কি? খতিয়ান, চূড়ান্ত বই। জাবেদার পরবর্তী ধাপ, অর্থাৎ জাবেদা করার পরে খতিয়ান করা হয়। এবং হিসাব চক্রের চতুর্থতম ধাপ, পরীক্ষা এমসিকিউ হতে পারে হিসাব চক্রের চতুর্থ ধাপ কি? খতিয়ান। আচ্ছা, তারপর এই যে সিডি, বিডি, সিএফ, বিএফ, আপনারা এটা খাতা লিখবেন, লিখে এই জিনিসটা মনে রাখবেন, মুখস্থ করবেন। এখান থেকে পরীক্ষা একটা এমসিকিউ আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা দেখলাম আমাদের এই জিনিসটা নোট করা উচিত এবং হচ্ছে এই জিনিসটা নোট করা উচিত। এই জায়গা থেকে আমাদের যে কোনো একটা এমসিকিউ বা দুইটা এমসিকিউ হতে পারে। আচ্ছা, আমাদের এখানে কতগুলো হিসাব দেওয়া আছে। এই যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং হচ্ছে ব্যয়। সম্পদ কি স্যার? এই যে নগদ একটা সম্পদ, আসবাবপত্র একটা সম্পদ, প্রাপ্য হিসাব, দেনাদার, অগ্রিম খরচ, এগুলো সবগুলো সম্পদ। আমি একটু করে যদিও বা সম্পদ, দায়, আয়, ব্যয় এগুলো আলোচনা করছি, তারপর আমি একটু করে বলবো। নগদ, এটা হচ্ছে চলতি সম্পদ। স্যার নগদ মানে কি? নগদ মানে হচ্ছে আমার কাছে টাকা আছে, নগদ। এটা আমার জন্য সম্পদ না, এই যে নগদ। আসবাবপত্র, যে চেয়ার, টেবিল, এগুলো হচ্ছে কি? আসবাবপত্র, এটাও সম্পদ। প্রাপ্য হিসাব, স্যার প্রাপ্য হিসাব মানে কি? প্রাপ্য হিসাব মানে হচ্ছে দেনাদার। প্রাপ্য হিসাব মানে কি? প্রাপ্য হিসাব মানে হচ্ছে দেনাদার। আচ্ছা, প্রাপ্য হিসাব যে কথা, দেনাদার একই কথা। অর্থাৎ আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু পাই, ওইটাকে আমরা হচ্ছে দেনাদার বলি। তার মানে দেনাদার যে কথা, প্রাপ্য হিসাব একই কথা। এবং হচ্ছে অগ্রিম খরচ, আমি যদি কোনো একটা খরচ অগ্রিম করে ফেলি, অর্থাৎ মনে করো আমি আমার কোথাও যাব, এখানে হচ্ছে গাড়ি ভাড়াটা অ্যাডভান্স অগ্রিম দিয়ে দিলাম, তো এটা আমার জন্য সম্পদ না, কারণ ওনার থেকে আমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, এবং হচ্ছে মজুদ পণ্য, এবং হচ্ছে ভূমি, দালান কোঠা,
এবং হচ্ছে যন্ত্রপাতি, সুনাম, এগুলো সবগুলো সম্পদ। এবং হচ্ছে দায়। দায় মানে কি? এই যে প্রদেয় হিসাব, পাওনাদার, ঋণ, বকেয়া খরচ, অনুপার্জিত আয়। স্যার প্রদেয় হিসাব কি? প্রদেয় হিসাব যে কথা, পাওনাদার একই কথা। অর্থাৎ আমার কাছ থেকে যদি কেউ কিছু পায়, এগুলো হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব। অর্থাৎ আমার কাছ থেকে কেউ কিছু পেলে এটাকে পাওনাদার বলে, আর আমি কারো কাছ থেকে কোনো কিছু পেলে এটাকে দেনাদার বলি। এবং হচ্ছে ঋণ। ঋণ সেটাও হচ্ছে দায়। মনে করো তুমি ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ঋণ নিছো, তার মানে তোমার থেকে ব্যাংক টাকা পাচ্ছে না, এটা তোমার জন্য দায়। এবং হচ্ছে বকেয়া খরচ। কোন একটা খরচ বকেয়া রয়েছে। মনে করো তুমি এই কলমটা কিনছো 20 টাকা দিয়ে, কিন্তু টাকাটা এখনো দাও নাই, এই খরচটা তোমার বকেয়া আছে না, তার মানে তোমার থেকে টাকা পাচ্ছে না, এটা হচ্ছে দায়। এবং হচ্ছে অনুপার্জিত আয়। স্যার অনুপার্জিত আয় মানে কি? অনুপার্জিত আয় মানে হচ্ছে কাজ করার আগে টাকা নিয়ে নেওয়া। মানে তুমি বলছো কাউকে আমি তোমাকে এই কাজটা করে দিব। মনে করো আমার কিছু ছবি আঁকার আছে, আমি তোমাকে বলছি আমার এই ছবিগুলো এঁকে দাও। তুমি আমাকে বলছো স্যার আপনার ছবি এঁকে দিব, সত্য আছে, আপনি আমাকে আগে টাকা দিবেন, পরবর্তী ছবি আঁকবো। তাহলে তুমি এখনো কাজ করো নাই, কিন্তু আমার কাছ থেকে টাকা নিয়ে ফেলছো। তাহলে কাজ করার আগে টাকা নিয়ে নেওয়া, এটাকে বলা হয় অনুপার্জিত আয়। এটা হচ্ছে দায়। আচ্ছা, তাহলে আমরা বুঝছি সম্পদগুলো চিনছি এবং হচ্ছে দায়গুলো চিনছি। এবং হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব মানে কি? মালিকানা সত্ত্ব মানে হচ্ছে মালিকের অধিকার। এই যে মূলধন, উত্তোলন, সাধারণ সঞ্চিতি, ওটা সবগুলো মালিকানা সত্ত্বের অংশ। এবং হচ্ছে আয়। স্যার আয় মানে কি? আমি যখন কোনো জিনিস বিক্রি করি তখন আমার আয় হয় না। এই যে বিক্রয় হিসাব, আমি কোনো জিনিস বিক্রি করলে আমার কি হয়? আয় হয়, টাকা আসে, আমার আয় হয়। এই যে এটা হচ্ছে বিক্রয় হিসাব। এবং হচ্ছে প্রাপ্ত বাড়ি ভাড়া। মনে করো তুমি তোমার বাড়িটা ভাড়া দিছো, ওইখান থেকে টাকা পাচ্ছ, তুমি টাকা পাচ্ছ, তোমার আয় হচ্ছে। প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্টা, শিক্ষানবিশ স্থান, এগুলো সবগুলাই। এবং হচ্ছে বেশ কিছু ব্যয় আছে, কোনো জিনিস কিনলে ব্যয় হয়। এবং হচ্ছে বেতন হিসাব, মজুরি, অবচয়, বিজ্ঞাপন, এগুলো সবগুলা ব্যয়। তুমি মনে করো বেতন দিছো, তোমার টাকা চলে গেছে, ব্যয় হয়েছে। মজুরি দিছো, ব্যয় হয়েছে। অবচয়, এটাও একটা ব্যয়। বিজ্ঞাপন, তুমি যখন বিজ্ঞাপন করবা, এটা তোমার জন্য একটা ব্যয় না। অর্থাৎ এগুলো সবগুলো ব্যয়। তার মানে সম্পদ, দায়, আয়, ব্যয়, আমরা কিন্তু একটু করে আলোচনা করছি আপনাদের মাঝে। এটা যদিও বা এই বিষয়গুলো আগে আলোচনা করা হয়েছে, তারপরে অনেকজন নতুন কাজ করতে পারেন আজকে, তখন তাদের উদ্দেশ্যে এটা আলোচনা করা হয়েছে। আচ্ছা, এমসিকিউর জন্য অন্য গুরুত্বপূর্ণ তথ্য বলি। দুতরফা দাখিলার মূল রেকর্ড খতিয়ান। এমসিকিউ হতে পারে, দুতরফা দাখিলার মূল রেকর্ড কি? খতিয়ান। লেনদেনের সারিবদ্ধ ও শ্রেণীবদ্ধ সংক্ষিপ্ত বিবরণীকে বলা হয় খতিয়ান। খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই, প্রধান বই বা সকল বইয়ের রাজা। পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। হিসাবের পাকা বই কি? খতিয়ান। হিসাবের প্রধান বই কি? খতিয়ান। সকল বইয়ের রাজা কে? খতিয়ান। এগুলো স্যার পরীক্ষায় আসার মতো প্রশ্ন, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, লেনদেনের সামগ্রিক ফলাফল জানা যায় কার মাধ্যমে? খতিয়ানের মাধ্যমে। লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল মানে একদম লাস্ট, সেটা হচ্ছে কি? খতিয়ান। জাবেদা থেকে লেনদেনগুলোকে পাকাভাবে লিখা হয় কোথায়? খতিয়ানে। অর্থাৎ জাবেদা করার পরবর্তীতে আমরা সেগুলো পাকাভাবে কোথায় লিখি? খতিয়ানে লিখি। আচ্ছা, খতিয়ানের টিচকে গড় থাকে 8টি। আমরা একটু পর দেখাবো টিচক কি, চলমান জের কি। খতিয়ানের টিচক গড় কয়টি? 8টি। খতিয়ানের উদ্দীপ্ত সমূহ দ্বারা প্রস্তুত করা হয় রেওয়ামিল। আসলে প্রথমে আমি যদি বলতে যাই, একটা হিসাব চক্র আছে এরকম,
আপনার বইয়ের মধ্যে আছে তুইতরফা দাখিলা পদ্ধতির মধ্যে যে হিসাব চক্র। হ্যাঁ, লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তর, রেওয়ামিল প্রস্তুতকরণ। প্রথমে জাবেদা করবা, জাবেদার পর খতিয়ান করবা, ওই খতিয়ান থেকে রেওয়ামিল করবা। এই যে এখানে কোথায় পড়ছিলাম, এই যে খতিয়ানের উদ্দীপ্ত সমূহ, মানে খতিয়ানে যে উদ্দীপ্ত আসবে এগুলো দ্বারা প্রস্তুত করা হয় কি রেওয়ামিল। জের টানার আরেক নাম হচ্ছে ব্যালেন্সিং, মানে হচ্ছে ব্যালেন্সিং হচ্ছে কি জের টানার আরেক নাম। আচ্ছা, খতিয়ানের জের সমূহ বা ব্যালেন্স সমূহ নিয়ে রেওয়ামিল প্রস্তুত করা হয়। তার মানে রেওয়ামিল প্রস্তুত করা হয় কার থেকে, ওই খতিয়ানের ব্যালেন্সগুলো থেকে। আসলে যদিও বা বলতে পারেন স্যার হিসাব বিজ্ঞান ক্লাসে আপনি থিওরিক্যাল এরকম বিষয় পড়াচ্ছেন, আসলে স্যার এগুলো থেকে এমসিকিউ আসবে ইনশাল্লাহ। আমি আপনাকে বলতেছি, আমি প্রতিটা অধ্যায়ের উপর একটা একটা করে ক্লাস দিচ্ছি, এরকম জাস্ট এমসিকিউতে কাজ আসবে এরকম। প্রথম অধ্যায়ে বেসিক বিষয় আলোচনা করতেছি, দ্বিতীয় ক্লাস থেকে আমি ম্যাথগুলো আলোচনা করব। অর্থাৎ আমার বই, একটা বই আছে অ্যাকাউন্টিং ম্যাজিক, ওই অ্যাকাউন্টিং ম্যাজিকের বইয়ের সবগুলো তথ্য স্লাইড আকারে আমি সম্পূর্ণ বইটা এখানে কিন্তু আলোচনা করতেছি। আমার ক্ষুদ্রতম অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আমি আজকে প্রায় 8 বছর ধরে হচ্ছে অ্যাকাউন্টিং পড়াই। তো আমার এই অভিজ্ঞতা থেকে বলবো আমি আপনাদেরকে, আপনারা নিশ্চিত থাকেন এগুলো থেকে এমসিকিউ ইনশাল্লাহ চলে আসবে। অর্থাৎ পরীক্ষায় ইনশাল্লাহ এগুলো থেকে এমসিকিউ চলে আসবে। অনেকজন বলে স্যার অ্যাকাউন্টিং ক্লাসে যে থিওরিক্যাল বিষয় পড়াচ্ছেন ম্যাথ করান, ম্যাথ করান। ভাই ম্যাথ করাবো, প্রথমে বেসিকগুলো তো আপনি না বুঝেন ম্যাথ করে কি করবেন? বেসিক বুঝলে ম্যাথ তো আপনি নিজেই করতে পারবেন। আচ্ছা, খতিয়ান। খতিয়ান হচ্ছে স্যার দুই ধরনের, একটা হচ্ছে টিচক পদ্ধতি, একটা হচ্ছে টিচক, আর একটা হচ্ছে চলমান জের। এটা কি চলমান জের, এটা হচ্ছে স্যার সনাতন পদ্ধতি, মানে আগেকার দিনে করতো। আর চলমান জের হচ্ছে আধুনিক পদ্ধতি। আচ্ছা, আমরা টিচকও শিখবো, চলমান জেরও শিখবো। পরীক্ষায় যেটা বলে সেটা করব, আর পরীক্ষায় যদি কোনো কিছু না বলে, টিচকও বলে নাই, চলমানও বলে নাই, আমার যেটা ইচ্ছা আমি সেটা করব। টিচক, এদিকে ডেবিট হবে, এদিকে হচ্ছে ক্রেডিট হবে, মানে ডেবিট টাকা ক্রেডিট টাকা। টিচকে গড় হচ্ছে কয়টি? 8টি, একটু আগে বলছিলাম। প্রথমে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তা দেখো, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, 4টা হয়ে গেছে। এবং আরো 4টা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তার মানে খতিয়ানের টিচকে গড় কয়টি? 8টি। এদিকে 4টি, ওইদিকে 4টি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এটা হচ্ছে টিচকের গড়। স্যার ম্যাথ কিরকম একটু পর করে দিব, একটু ধৈর্য ধরতে হবে। জাস্ট টিচকের গড় এটা, আমরা এটাই মাথা রাখবো, একটু পরে ম্যাথ করে এটা বুঝতে পারবে। আচ্ছা, তারপর চলমান জের বললে গড় পরিবর্তন হয়ে যাবে। প্রথমে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এরপর হচ্ছে জের বা উদ্দীপ্ত, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, অর্থাৎ ডেবিট জের, ক্রেডিট জের। তার মানে টিচক এবং চলমান জেরের গড় কিন্তু পার্থক্য আছে। চলমান জেরের গড় কি কি? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই যে জের বা উদ্দীপ্ত হবে ডেবিট আর ক্রেডিট, উপরে হিসাবের কোড নাম্বার লিখবা। এই যে এটা হচ্ছে চলমান জেরের গড়। তাহলে আমরা দেখলাম একটা টিচকের ঘর 8টা, আরটা হচ্ছে চলমান জেরের ঘর। এই যে আমরা দুইটা জিনিস করলাম। আচ্ছা, এবার যারা হচ্ছে সম্পূর্ণ বইয়ের ক্লাস সবগুলো একদম 1 নাম্বার থেকে একদম 12 অধ্যায় পর্যন্ত সবগুলো ক্লাস সিকোয়েন্স আকারে পেতে চান, আপনারা হচ্ছে আমার সাথে আমার অনলাইন কোর্সে ভর্তি হবেন। আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন। বিকাশে 499 টাকা পেমেন্ট করে আপনারা কোর্সে ভর্তি হতে পারবেন। আমাদের কোর্স ফি হচ্ছে 2000 টাকা। কিছু সময়ের জন্য আমরা হচ্ছে মানে সীমিত সময়ের জন্য মাত্র 490 টাকা কোর্স ফি করে দিয়েছি, সবাই যাতে ভর্তি হতে পারে ওইটার জন্য। কিন্তু কিছুদিন পরে আবার 2000 টাকা কোর্স ফি হয়ে যাবে এরকম। যারা ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করবা। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ করব। যে এতক্ষণ যে আলোচনা করছি এগুলো হচ্ছে আমাদের থিওরিক্যাল, মানে হচ্ছে এমসিকিউর জন্য। এখন আমরা একটা ম্যাথ করব। আচ্ছা, একটা প্রশ্ন দেওয়া আছে আমাদের, আশা করি প্রশ্নটা দেখা যায়।
আশা করি আপনারা দেখতেছেন প্রশ্নটা। হ্যাঁ, ক্লিয়ারলি দেখা যায়। আর দেখা না গেলে এটা হচ্ছে বইয়ের ম্যাথ, আপনারা আপনাদের বইয়ের মধ্যে পাবেন। এটা প্রশ্ন দেওয়া আছে আমাদের। প্রশ্নে বলছে উপযুক্ত লেনদেনসমূহের জাবেদা দাখিলা প্রদান করে খতিয়ানে স্থানান্তর বা উদ্ধৃত নির্ণয় করো। এই যে প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো জাবেদা করতে বলছে। জাবেদা করার পর এগুলোর খতিয়ান করতে বলছে। তার মানে আমরা এই প্রশ্নের প্রথমে জাবেদা করব, জাবেদা করা শেষ হলে এগুলো আমরা হচ্ছে কি করব, খতিয়ান করব। আচ্ছা, আমরা শুরু করি। এগুলো জাবেদা করতে বলছে আমাদেরকে। জাবেদা করতে বললে জাবেদার হচ্ছে আমাদের গড় হবে কি কি। জাবেদার জন্য একটা গড় করতে হবে, এই যে তারিখ, তারিখ বিবরণ। আমি কিন্তু খুব আস্তে আস্তে একদম চেষ্টা করতেছি সবাই যাতে বুঝতে পারেন, তাড়াহুড়া করে কিন্তু করতেছি না। ক্লাসটা একটু বড় হবে, সময় লাগবে, কিন্তু আমি চাচ্ছি ক্লাস যারা করবেন যাতে সবাই বুঝতে পারেন। এখানে অনেক মেধাবী স্টুডেন্ট আছে যে একবার বললে বুঝতে পারে, আবার অনেক স্টুডেন্ট ক্লাস করে যাদেরকে 2বার 3বার বলতে হয়। অনেক ধরনের স্টুডেন্ট ক্লাস করতে পারে। ওই জন্য আমি যদি তাড়াহুড়া করে করাই আপনারা পারবেন বলে, অনেক কেউ কেউ বুঝবে, কেউ কিন্তু বুঝবে না। তখন আমার গালি দিয়ে বসে বসে বলছে কি পড়াই স্যার, এগুলো কিছু বুঝি না। যারা অতিরিক্ত মেধাবী সবগুলো পারেন, ক্লাস করিয়েন না, বেরিয়ে যান। এখানে অনেকগুলো মেধাবী আছে, স্যার আমি সবগুলো পারি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে 33ও হয় না, অ্যাকাউন্টে গিয়ে ফিল করে বসে থাকে। তারপর হচ্ছে ক্লাসে দেখায় অনেকগুলো পারি স্যার, সবগুলো পারবো, আপনাকে কিছু করাতে হবে না। পরীক্ষায় বললাম না, আর বাদ দেন, ওই দিক দিয়ে না যাই। আচ্ছা, আমাদের বলছে জাবেদা করার জন্য। এগুলো আমরা জাবেদা করব। 2017 সালে 1 মার্চ তারিখে জনাব শাহিন নগদ 1 লক্ষ টাকা নিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছে। একটি ব্যবসা প্রতিষ্ঠান যখন শুরু করলাম, ব্যবসায় টাকা দিলাম, ওইটার জাবেদা হচ্ছে নগদ টাকা দিছি, নগদান হিসাব ডেবিট। ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় যা কিছু দেওয়া হয় তাকে বলা হচ্ছে মূলধন। মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। কত টাকা? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা জাবেদা বললে আমাদের কিন্তু অবশ্যই কারণ দিতে হবে। এই যেখানে কারণ, আমরা কি লিখবো? কারণটা নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। আমি কিন্তু একটা কারণ দিয়ে দেখাইছি, বাকি কারণগুলো দিব না, কারণ বোর্ডে ছোট জায়গার কারণে কারণগুলো দিব না। কিন্তু জাবেদা বললেই অবশ্যই আমাদের কি দিতে হবে? কারণ দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন লিখলাম কি, 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করছি। আচ্ছা স্যার, আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলাম তখন আমরা এই টাকা ব্যবসা প্রতিষ্ঠানে দিছি না? তো ব্যবসা প্রতিষ্ঠানে যখন দিছি, ব্যবসায় টাকা বাড়ছে, ওই জন্য লিখছি নগদান হিসাব ডেবিট। আমি যখন ব্যবসায় টাকা দিলাম তখন আমার অধিকার বাড়ছে না? আমার অধিকার বেড়ে গেছে, ওই জন্য লিখছি মূলধন হিসাব ক্রেডিট। তার মানে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় যা দেওয়া হয় তাকে মূলধন বলে, ওই জন্য মূলধন লিখছি। আর কি দিছিলাম? নগদ টাকা দিছিলাম, ওই জন্য নগদ টাকা দিছি। নগদ টাকা বৃদ্ধি পাইছে, নগদান হিসাব ডেবিট। আর আমার অধিকার বাড়ছে, মূলধন হিসাব ক্রেডিট। এখানে কারো কারো মনে প্রশ্ন হতে পারে যারা নতুন ক্লাস করতেছেন, স্যার আমি যখন নগদ টাকা দিছি তখন তো স্যার আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। আপনি বলতেছেন নগদ টাকা বাড়ছে এটা বলতেছেন, কিন্তু স্যার আমার কাছ থেকে তো নগদ টাকা চলে গেছে। আমার প্রশ্ন আপনার কাছে, আমি কি এখানে কি আপনার হিসাব করতেছি না আপনার ব্যবসা প্রতিষ্ঠান হিসাব করতেছি? ব্যবসা প্রতিষ্ঠানের। কারণ এখানে আমার কি হয়েছে আমরা এটা দেখবো না, ব্যবসা প্রতিষ্ঠানে কি হয়েছে এটাই দেখবো। অনেক সময় স্টুডেন্টের এই প্রশ্নটা আমাকে অনেকবার করছে, বিদায় আপনাদেরকে বলছি এটা। আচ্ছা, তারা নগদ টাকা দিছে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 2 নাম্বার বলছে কি, 2017 ডিসেম্বর
আচ্ছা, এগুলো আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই। 2 নম্বর বলছে কি আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। আমি 20,000 টাকার আসবাবপত্র কিনলাম। তাহলে আমরা যখন আসবাবপত্র কিনলাম তখন আমাদের আসবাবপত্রের পরিমাণ বাড়ছে না? এই যে আসবাবপত্র বাড়ছে, আসবাবপত্র হিসাব ডেবিট। এই আসবাবপত্র কেনার কারণে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে না? এই যে নগদ টাকা চলে গেছে মানে সম্পদ কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। আসলে স্যার হিসাব বিজ্ঞান যারা মুখস্থ করে ওরা কিন্তু পরীক্ষায় গিয়ে আটকে যায়, কারণ মুখস্থ করা বেশি দিন মনে থাকে না। এটা আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্র একদম সত্য কথা। আমি যে কোনো কিছু মুখস্থ করি কিছুদিন মনে থাকবে, এরপর আমি নিজে অটোমেটিক বলে যাবো, সেটা আমি নিজে বলে যাই এরকম। কিন্তু আমি যদি বুঝে বুঝে করি ম্যাথটা, মৃত্যুর আগ পর্যন্ত আমার এই ফরাগুলো মনে থাকবে। মানে হচ্ছে একদম বুঝে বুঝে করবো, একটা শব্দ মুখস্থ করবো না। কেন বাড়ছে কেন কমছে চেষ্টা করব, একবার না বুঝতে ক্লাসটা আবার টেনে দেখবো, আমরা দেখার চেষ্টা দেখবো। তার মানে ইনশাল্লাহ বুঝে বুঝে করলে কয়েকটা ম্যাথ করলে সবগুলো ম্যাথের আনসার করা যাবে। আচ্ছা, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। তাহলে আমরা কি কিনলাম? আসবাবপত্র কিনলাম। তাহলে আমার কাছে আসবাবপত্রের পরিমাণ বেড়ে গেছে, ওই জন্য আসবাবপত্র হিসাব ডেবিট। এই আসবাবপত্র কেনার কারণে আমার কাছ থেকে নগদ টাকার পরিমাণ কমে গেছে, ওই জন্য হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 20,000 টাকা। কেউ যদি না বুঝেন প্রশ্ন করবেন অথবা ক্লাসটা আবার দেখবেন। আচ্ছা, এরপর 3 নাম্বার মানে 3 তারিখ, পণ্য বাকিতে ক্রয়। এই যে ক্রয় করছি না, ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট। আচ্ছা, আমি যখন কোনো জিনিস কিনলাম তখন আমার কাছ থেকে নগদ টাকা চলে যাওয়ার কথা, কিন্তু আমি তো বাকিতে কিনছি, কেন নগদ, অর্থাৎ পণ্য বাকিতে ক্রয়, ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট। কোনো জিনিস কিনে আমরা হচ্ছে টাকা দিই, কিন্তু আজকে টাকা দিই নাই, বাকিতে কিনছি। তার মানে দোকানদার আঙ্কেল আমার কাছ থেকে টাকা পাচ্ছে। আমার কাছ থেকে যদি কেউ কিছু পায় এটাকে পাওনাদার বলে। এটাকে কি বলে? পাওনাদার বলে। ক্রয় ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। বইয়ে কিন্তু প্রদেয় হিসাব লিখতে পারে, পাওনাদার যে কথা প্রদেয় একই কথা, কোনো সমস্যায় লিখে যাবে। আচ্ছা, তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। স্যার ক্রয় হিসাব কেন ডেবিট? ক্রয় করছি মানে আমার ব্যয় হয়েছে ডেবিট। যে বাকিতে কিনলাম, দোকানদার আঙ্কেল আমার থেকে টাকা পাচ্ছে না, আমার দায়ের পরিমাণ বেড়ে গেছে না? আমি যখন বাকিতে কিনছি দায়ের পরিমাণ বেড়ে গেছে, ওই জন্য হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট। কত টাকা? 30,000 টাকা। 30,000 টাকা। তার মানে আমরা 3টে জায়গা করছি, আশা করি এই 3টাতে কারা প্রশ্ন জিজ্ঞেস করবেন। আচ্ছা, আমরা এখন দেখব 5 তারিখ। 5 তারিখ কি বলছে? 5 তারিখ বলছে কি পণ্য বিক্রয় 25,000 টাকা। আমি একটা জিনিস বিক্রি করলাম। আমার প্রশ্ন, আমি যদি একটা জিনিস বিক্রি করি আমার কি আসবে? টাকা আসবে। যে টাকা আসছে ওই জন্য লিখব নগদান হিসাব ডেবিট, কারণ টাকা আসছে মানে আমার সম্পদ বেড়ে গেছে। নগদান হিসাব ডেবিট। কি জন্য টাকা আসছে? এই যে বিক্রি করছি ওই জন্য টাকা আসছে। এই যে বিক্রয় করছি, বিক্রয় হিসাব ক্রেডিট। কার কোনো প্রশ্ন হতে পারে, স্যার কেন নগদ ডেবিট, কেন বিক্রয় ক্রেডিট? আমরা যখন বিক্রি করছি তখন আমাদের কাছে নগদ টাকা আসছিল, তখন নগদ টাকা বাড়ছে মানে সম্পদের পরিমাণ বেড়ে গেছে, ওই জন্য নগদান হিসাব ডেবিট। বিক্রি করছি মানে আমার আয় হয়েছে না, এই যে বিক্রয় হিসাব ক্রেডিট। আসলে ক্লাসগুলো সিকোয়েন্স আকারে করতে হয়। এর আগের ক্লাসে আমি লিখছিলাম কখন ডেবিট হয় কখন ক্রেডিট হয়। যেমন সম্পদ এবং হচ্ছে ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পায় ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় ক্রেডিট, হ্রাস পায় ডেবিট। এই যে এই জিনিসটা দেখো না, বিক্রি করছি মানে নগদ টাকা আসছে না, সম্পদ বাড়ছে ডেবিট, বিক্রি করছি আয় হয়েছে, আয় বাড়ছে ক্রেডিট, অর্থাৎ এর মধ্যে পড়ছে। আচ্ছা, 8 নম্বরে যাই, এগুলো অনেকজন পারে।
তাও আমি কিন্তু ধাপে ধাপে চেষ্টা করতেছি আস্তে আস্তে বোঝানোর জন্য। 8 নম্বর বলছে কি বহি ফেরত। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। বহি ফেরত। প্রশ্ন স্যার বহি ফেরত মানে কি? বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। মানে কোনো একটা জিনিস কিনলাম, কিনে সেটা ফেরত দিলাম। তাহলে এই বহি ফেরত করার জন্য আমাকে আগে চিন্তা করতে হবে আমি আগে কি করছিলাম, কিনছিলাম। তা আমি যখন কিনছিলাম তখন জাবেদা কিনছিলাম, তখন আমরা জাবেদা দিয়েছিলাম এই যে আগে ক্রয় করছিলাম না, তখন আমরা জাবেদা দিয়েছি ক্রয় করছি ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। প্রশ্ন করতে পারেন কেউ কেউ মনে মনে, স্যার কেন পাওনাদার ক্রেডিট করছেন? এখানে তো নগদে কিনতে পারি। আসলে একটা জিনিস মনে রাখবা, কোনো জিনিস যখন ফেরত দেওয়া হয় বা ফেরত আসে, এক কথা হচ্ছে ফেরত আসতে বা ফেরত গেলে, ফেরত শব্দ দেখলে মনে রাখবে লেনদেনটা আগে বাকিতে হয়েছিল। ফেরত শব্দ দেখলে মনে রাখতে হবে কি লেনদেনটা কিস হয়েছিল, বাকিতে হয়েছিল। তাহলে আমরা যখন কিনছিলাম তখন বাকিতে কিনছিলাম, তখন জাবেদা ছিল ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট। তা আজকে ওইটা আমরা বহি ফেরত মানে ফেরত দিয়ে ফেলছি। আমরা কি করছি, ফেরত দিয়ে ফেলছি। তাহলে আগে যখন কিনছিলাম তখন জাবেদা দিয়েছি ক্রয় ডেবিট, ক্রয় ফেরত হিসাব, সরি ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। তো আজকে সেটা যখন ফেরত দিলাম তখন জাবেদা হবে পাওনাদার হিসাব ডেবিট আর বহি ফেরত ক্রেডিট। কারো মনে মনে প্রশ্ন, স্যার কেন? দেখো, আমরা যখন বাকিতে কিনছিলাম তখন আমাদের কিন্তু দায়ের পরিমাণ বাড়ছিল, মানে আমার থেকে টাকা পাচ্ছে, আমার দায়ের পরিমাণ বাড়ছে। তখন পাওনাদার হিসাবকে ক্রেডিট করছি, কারণ দায় বাড়লে ক্রেডিট হয়। আজকে যখন ওই জিনিসটা আবার ফেরত দিয়ে ফেলতেছি, যার থেকে কিনছি তাকে ফেরত দিয়ে ফেলতেছি, ও কি আমার থেকে আর টাকা পাবে? এতক্ষণ টাকা পেত, কিন্তু এখন যখন ও জিনিস করে দিয়ে ফেলছি ও কি আর টাকা পাবে? ও আর টাকা পাবে না। তার মানে দায়ের পরিমাণ কমে যাচ্ছে। তো দায় যখন বাড়ে তখন হচ্ছে ক্রেডিট হয়, দায় যখন কমে তখন হচ্ছে ডেবিট হয়। ওই জন্য হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট। পাওনাদার হিসাব কি? ডেবিট। বোঝার সাথে আমি এখানে ডিসি লিখতেছি, পাওনাদার হিসাব ডেবিট, বহি ফেরত হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব ডেবিট, বহি ফেরত হিসাব ক্রেডিট। আসলে বহি ফেরত বা ক্রয় ফেরত, আনতে ফেরত এরকম জাবেদাগুলো করার সময় আগে কি করছিলাম মনে মনে জাবেদা করতে হয়, করে তারপর হচ্ছে জাবেদা দিতে হয়, মানে আগে কি করছিলাম সেটা। আচ্ছা, কত টাকা? এটা হচ্ছে 5-এর পর 8, 8 নাম্বার হচ্ছে 2000 টাকা। আসলে কয়েকটা জাবেদা ভালো করে বুঝলেই বাকি সবগুলো জাবেদার আনসার করা যাবে। আমরা যদি কয়েকটা জাবেদা বুঝতে পারি ভালো করে, বাকি সবগুলো আমরা হচ্ছে কি পারবো, আশা করতেছি এটা। আচ্ছা, 8 নাম্বার, 8-এর পর কত? 8 নাম্বারের পর হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বার বলছে কি পাওনাদারকে পরিশোধ, মানে আমার কাছ থেকে একজন টাকা পাই, আমি তাকে পরিশোধ করছি। আমার প্রশ্ন, পাওনাদারকে যখন পরিশোধ করছি আমাদের কি টাকা আসছে না গেছে? অবশ্যই গেছে, টাকা চলে গেছে, সম্পদ কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। আমি যে পাওনাদারকে দিয়ে ফেলছি আমার দায়ের পরিমাণ কি বাড়ছে না কমছে? অবশ্যই কমে গেছে। ওই যে পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট। দেখো, পাওনাদারকে পরিশোধ করছি মানে আমার দায়ের পরিমাণ কমে গেছে, ওই জন্য লিখছি পাওনাদার হিসাব ডেবিট। এই পাওনাদারকে পরিশোধ করার কারণে আমার কাছ থেকে নগদ টাকা কমে গেছে, ওই জন্য হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা। আচ্ছা, আমরা চেষ্টা করছি কিন্তু একদম দাফে দাফে একটা একটু একটু করে একদম বেসিক সহ বলার জন্য, যদিও বা ক্লাস অনেক সময় অনেকক্ষণ হচ্ছে, মানে ক্লাসটা বড় হবে, কিন্তু আমি চেষ্টা করতেছি যাতে একটা ম্যাথ করে বাকি আরও 10টা ম্যাথ করতে পারি মতো। আমি চাইলে কিন্তু এতক্ষণ আর 3টা ম্যাথ করতে পারতাম, এই যে এটা ডেবিট এটা ক্রেডিট, এটা ডেবিট এটা ক্রেডিট এরকম বলে, কিন্তু আমি একদম ভেঙে ভেঙে কেন হচ্ছে ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, 12 নম্বর পর হচ্ছে কত? 18 নম্বর। 18। আচ্ছা, 18 নম্বর কি বলছে স্যার? আমাদের 18 নম্বর বলছে কি ব্যাংকে হিসাব খোলা হলো,
ব্যাংকে হিসাব খোলা হলো বা ব্যাংকে জমা দেওয়া হলো এরকম বলতে পারে। আচ্ছা, আমি যখন ব্যাংকে হিসাব করলাম বা ব্যাংকে জমা দিলাম, তখন আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকার পরিমাণ বেড়ে গেছে না? এবং আমার কাছ থেকে নগদ টাকা যে ছিল এগুলো কমে গেছে না? তাহলে ব্যাংক হিসাব খোলা হলো বা ব্যাংকে জমা দেওয়া হলো, সেটা জমা দেওয়া হচ্ছে কি ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেউ কেউ প্রশ্ন করতে পারেন, স্যার কেন ব্যাংক হিসাব ডেবিট, কেন নগদান হিসাব ক্রেডিট? আমি যখন ব্যাংকে হিসাব করলাম তখন আমার ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেছে, আমার সম্পদ বাড়ছে, ওই জন্য ব্যাংক হিসাব ডেবিট। আর আমার কাছে নগদ টাকা ছিল, এই নগদ টাকা কমে গেছে না, মানে সম্পদ কমে গেছে, ওই জন্য হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। 18 তারিখ হচ্ছে 15,000 টাকা, 15,000 টাকা। আচ্ছা, 18 পর আছে আর আরো 3টা আছে। আচ্ছা, 18 নম্বরের পরে 18 নম্বরের পরে হচ্ছে 22 তারিখ। 18 নম্বর পর হচ্ছে কি 22 তারিখ। 22 তারিখ কি বলছে আমরা একটু দেখবো। 22 তারিখ বলছে কি আমাদের পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, আমরা একটা পণ্য বিক্রি করলাম, বিক্রি করে চেক পাইছি। আচ্ছা, পণ্য যখন বিক্রি করছি তার জন্য চেক পাইছি, চেক না পেলে তো নগদ টাকা পাওয়ার কথা ছিল, এটা হচ্ছে চেক পাইছি আজকে, ওই জন্য লিখবো হচ্ছে ব্যাংক হিসাব। যদি নগদ টাকা পেতাম তখন লিখতাম হচ্ছে নগদান হিসাব। তাহলে পণ্য বিক্রি করে চেক প্রাপ্তি, চেক যখন পাইছি তখন আমার ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেছে, ওই জন্য ব্যাংক হিসাব ডেবিট। আর কি জন্য পাইছি? বিক্রি করে পাইছি, ওই যে বিক্রি করছি, বিক্রয় হিসাব ক্রেডিট। 22 তারিখ 8,000 টাকা। কত টাকা? 8,000 টাকা। আচ্ছা, 22 নম্বরের পরে 25 তারিখ, শফিকের নিকট হতে চেক মারফত ক্রয়। স্যার মারফত মানে কি? মারফত মানে হচ্ছে মাধ্যম, মানে চেকের মাধ্যমে ক্রয় করছি। তাহলে আমরা কি করছি? ক্রয় করছি, ক্রয় করছি, ওই জন্য লিখবো ক্রয় হিসাব ডেবিট, কারণ ক্রয় করলে তো ব্যয় হয় ডেবিট। তো ক্রয় করে কি দিছি? চেক দিছি না? তা আমরা যখন চেক দিছি, চেক দিয়ে দিছি, তখন আমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকার পরিমাণ কমে যাবে, ওই জন্য আমরা লিখবো ব্যাংক হিসাব ক্রেডিট। চেক দিছি মানে ব্যাংকে টাকার পরিমাণ কমে গেছে, সম্পদ কমে গেছে, ওই জন্য হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। 25 তারিখ, অ্যামাউন্ট কত? 6,000 টাকা। আচ্ছা, এরপর হচ্ছে 28 তারিখ, কর্মচারীদের বেতন প্রদান 5,000 টাকা। প্রতিষ্ঠানে একজন কর্মচারী আছে, ওই কর্মচারীকে বেতন দিলাম। কি দিলাম? বেতন দিলাম। তাহলে বেতন দিছি, বেতন হিসাব ডেবিট, বেতন দিছি, বেতন হিসাব ডেবিট, বেতন দিছি, বেতন ডেবিট, নগদটা চলে গেছে নগদের হিসাব ক্রেডিট। আচ্ছা, আমরা যখন বেতন দিছি তখন আমাদের কি আয় হয়েছে না ব্যয় হয়েছে? অবশ্যই ব্যয় হয়েছে, ওই জন্য বেতন হিসাব ডেবিট। আর নগদ টাকার পরিমাণ কমে গেছে না, সম্পদ কমে গেছে না, ওই জন্য হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। আমরা যদি আসলে জাবেদা বুঝতে পারি যে এই জাবেদা দেখে দেখে কিন্তু আমরা খতিয়ান করব। আমাদের মূল বিষয় হচ্ছে কি আজকের অধ্যায়ে আলোচনা হচ্ছে খতিয়ান, কিন্তু আমি করাইছি এখন জাবেদা। স্যার অধ্যায়ের নাম দিয়েছেন খতিয়ান, কিন্তু আপনি করাচ্ছেন জাবেদা। আসলে আপনি যদি জাবেদা পারেন, তুমি যদি জাবেদা পারো, তুমি কিন্তু খতিয়ান অটোমেটিকলি পারবা। খতিয়ান খুব সহজ একটা কাজ, কিন্তু তার জন্য আগে কি পারতে হবে? জাবেদা পারতে হবে। তাহলে আমরা 1 থেকে 28 পর্যন্ত আমি চেষ্টা করছি জাবেদা কেমন হয় বুঝে দেওয়ার জন্য। এখন আমরা খতিয়ান চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। খতিয়ান করবো এখন আমরা। আচ্ছা, আমরা জাবেদাগুলো কিন্তু বোর্ডে করছি, তারপরেও এই যে আমি আবার এখানে স্লাইড আকারে দেখাচ্ছি, এইগুলো হচ্ছে জাবেদা। আমরা এতক্ষণ ধরে যা বোর্ডে করছি এগুলো হচ্ছে আমাদের জাবেদা। খতিয়ান করার আগে আমাদের কিন্তু জাবেদাগুলো করে ফেলতে হবে। এই যে জাবেদা করছি, এরপর 1 নাম্বার থেকে 28 পর্যন্ত জাবেদা সবগুলো এখানে আছে। এখন খতিয়ান করার জন্য কিন্তু আমাদের কিছু কাজ করতে হবে। কাজ হচ্ছে কি, আমরা যে জাবেদাগুলো করছি ওই জাবেদা থেকে এরকম হিসাব বের করতে হবে। এই যে নগদান হিসাব, একটা হিসাবকে দুইবার লেখা যাবে না, একবারে লিখতে হবে। যেমন এই যে নগদ নামে একটা খতিয়ান হবে, মূলধনের নাম একটা হবে, আসবাবপত্র একটা হবে। এই যে নগদ একবার করে ফেলছি এখানে, আর হবে না, অর্থাৎ একটা লেনদেনকে একবার,
একাধিকবার থাকতে পারে, কিন্তু আমরা দাগ দেবো কয়বার? একবার। এরকম আমরা দাগ দিতে দিতে আমরা খুঁজে খুঁজে হচ্ছে এরকম টোটাল 9টা কোতিয়ান করার জন্য পাইছি, অর্থাৎ এই যে 9টা নগদ মূলধন এগুলো সবগুলো আমরা এখান থেকে দাগ দিয়ে বের করছি। একটা লেনদেনকে দুইবার লিখে যাবে না। যেমন নগদ অনেকবার লিখে আছে, জাস্ট আমরা লিখছি একবার। মনে করো মূলধন অনেকবার লিখে আছে, যদিও বা নাই, এমনি বলতেছি আর কি, একবার লিখে আছে আমি দেখছিলাম, মানে অনেকবার আছে, কিন্তু আমরা লিখবো কয়বার? একবার। তার মানে আমাদের 9টা কোতিয়ান করতে হবে। কয়টা কোতিয়ান? 9টা কোতিয়ান। আসলে পরীক্ষা এতগুলো কোতিয়ান বলে না, কিন্তু আমরা এখানে শিখতেছি বিদেশ সবগুলো কোতিয়ান নিয়ে একটু আলোচনা করতেছি। পরীক্ষা জাস্ট 2টা কোতিয়ান দেয়, ব্যাংক হিসাব, নগদান হিসাব, বা বিক্রয় হিসাব, ক্রয় হিসাব, এদের কোতিয়ান করে 2টা 3টা এরকম দেয়, বেশি দেয় না। 9টা কোতিয়ান করতে দেয় না, জাস্ট কয়েকটা দেয়। আচ্ছা, আমরা এখন কোতিয়ান করব, বোর্ডে আমরা কোতিয়ান করবো এখন। এই যে কোতিয়ান করার জন্য কিন্তু আমাদের কি লাগবে? জাবেদা লাগবে। এই জাবেদা থেকে আমরা এখন কোতিয়ান করব। প্রথমে টিচক দেখাই দিই, এরপর হচ্ছে চলমান দেখাবো আর কি। বোর্ডে দেখা যায়, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে এটা মনে করো পৃষ্ঠা একটা, আমরা প্রথমে একটা কাজ করব, এই যে কোতিয়ান করতেছি, টিচক কোতিয়ান কার নামে কোতিয়ান করবো? প্রথমে হচ্ছে নগদান হিসাবের নামে কোতিয়ান করব। এই যে নগদান হিসাব কোতিয়ান, মাঝখানে 2 ভাগে ভাগ করে ফেলবো পেজটাকে, কারণ টিচকে গড় কয়টা? 8টা। তার মানে এদিকে 4টা, এদিকে 4টা। যে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এদিকে লিখবো ডেবিট, আর এখানে লিখবো ক্রেডিট। আমরা কিন্তু একটু আগে ওই যে গড় দেখাইছিলাম, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, টাকা লিখছি আমরা। আচ্ছা, এবার খতিয়ান করতেছি কোন পদ্ধতি? টিচক পদ্ধতি। খতিয়ান করার জন্য জাস্ট কয়েকটা কথা মনে রাখবা। যার নামে খতিয়ান, তার নাম তার বইয়ে বসবে না, তার বিপরীত নাম বসবে। মনে করো, খুব মনোযোগ, যার নামে খতিয়ান তার নাম তার বইয়ে বসবে না, তার কি বসবে? বিপরীত নাম বসবে। আচ্ছা, আমরা কার নামে খতিয়ান করতেছি? নগদান হিসাবের নামে। এই নগদান হিসাব এখানে আছে কিনা দেখবো। 1 তারিখে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, নগদান হিসাব কোন দিকে আছে? মনোযোগ দাও ভালো করে। তুমি যদি ভাই এই একটা কোতিয়ান বুঝতে পারো, বাকি সবগুলো কোতিয়ান তুমি পারবা। জাস্ট একটা কোতিয়ান বুঝতে হবে, খুব মনোযোগ, গভীরভাবে মনোযোগ। আচ্ছা, আমরা কার নামে কোতিয়ান করতেছি? নগদান হিসাবের নামে। আমরা দেখব এটা কি এখানে আছে? হ্যাঁ আছে। আমার প্রশ্ন কোন দিকে আছে? নগদ ডেবিট, ডেবিট দিকে আছে। কোন দিকে? ডেবিট দিকে। ডেবিট দিকে হাত দিব। ডেবিট দিকে দিব, হাত দিব। তার বিপরীত নাম কি আছে? মূলধন, নামটা লিখে দিব। কারণ এখন কি শিখছি আমরা? 17 মার্চ 1 নম্বর কথা, এখানে কি নগদান হিসাব আছে? জি স্যার আছে। কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। ডেবিট দিকে হাত দিলাম, লিখছি হাত। বিপরীত নাম কি? মূলধন হিসাব। মূলধন হিসাবটা লিখে দিব, শেষ। এটাই কাজ ভাই, এত সহজ কাজ, জাস্ট এটাই কাজ, আর কোনো কিছু না। এবার 2 নাম্বার, স্যার এখানে কি নগদান হিসাব আছে? আছে। কোন দিকে আছে? ক্রেডিট দিকে। তাহলে ক্রেডিট দিকে হাত দিব, দিলাম। তার বিপরীত নাম কি? আসবাবপত্র। আচ্ছা, কত টাকা? 20,000 টাকা। এবার 3 তারিখ, এখানে কি নগদান হিসাব আছে? নাই, তার মানে এখানে লিখতে হবে না। স্যার এখানে কি নগদান হিসাব আছে? জি আছে। কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। তার ডেবিট দিকে হাত দিব, দিলাম। তার বিপরীত নাম লিখব কি? বিক্রয় হিসাব। কয় টাকা? 25,000 টাকা। তারপর 8 তারিখ, এখানে কি নগদান হিসাব আছে? নাই, হবে না।
12 তারিখ, এখানে কি নগদ হিসাব আছে? আছে। প্রশ্ন হচ্ছে কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে, ক্রেডিট দিকে হাত দিব, দিলাম। তার বিপরীত নাম কি? পাওনাদার হিসাব। তার বিপরীত নাম হচ্ছে কি? পাওনাদার হিসাব, 10,000 টাকা। আচ্ছা, এবার 18 তারিখ, এখানে কি নগদ হিসাব আছে? আছে। কোন দিকে আছে? ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে হাত দিব, কিন্তু নাম লিখবো কি? বিপরীত, এই যে ব্যাংক হিসাব। ভাই দেখবো যে নগদ হিসাব আছে কিনা, আছে। কোন দিকে আছে? যেদিকে আছে সেদিকে হাত দিব, দেওয়ার পর বিপরীত নামটা রেখে দিব, এটাই কাজ। আচ্ছা, কত টাকা? 15,000 টাকা। আচ্ছা, এবার 18 তারিখের পরে দেখি 22 তারিখ। 22 তারিখে নগদ হিসাব আছে? নাই, হবে না। 25-এ আছে? নাই, হবে না। 28-এ আছে? আছে। স্যার কোন দিকে আছে? ক্রেডিট দিকে, হাত দিলাম ক্রেডিট দিকে। তার বিপরীত নাম কি? বেতন হিসাব, লিখে দিলাম। ভাই এটাই কাজ, এত সহজ কতিয়ান, এটাই কাজ, আর কোনো কাজ না। তাহলে আমরা দেখবো নগদ হিসাব আছে কিনা, আছে। তাহলে প্রশ্ন হচ্ছে কোন দিকে আছে? ডেবিট দিকে আছে, হাত দিব ডেবিট দিকে, দিয়ে বিপরীত নামটা লিখে দিব। বা ক্রেডিট দিকে আছে, হাত দিবা, বিপরীত নামটা লিখে দিবা, এটাই কাজ। আচ্ছা, এবার তাহলে আমরা টিচকের নিয়মটা বুঝছি। স্টুডেন্ট এটা পারে ভুল করে ব্যালেন্স বিডিসিডি বের করতে। আমি এটা দেখাই। আমরা অনুমান বুঝার সাথে বলতেছি, এগুলো সবগুলো যোগ করছি। মনে করো যোগ করে আসছে ডেবিট পাশে 30 টাকা। কথায় কথায় আমি কিন্তু বলতেছি এমনি, যে 30 টাকা কেন হবে না, এখানে সবগুলো যোগ করছি, আসছে 20 টাকা। তাহলে আমার প্রশ্ন, কোন দিকে বেশি? ডেবিট দিকে বেশি। আমাদের কাজ যেটা বেশি সেটা হচ্ছে দুই দিকে লিখে দেওয়া। দেখো এভাবে এক জায়গায় রাফ করবা খাতার মধ্যে, আমি বলতেছি এভাবে করবা। আমার থেকে যে বেশি মাস্টার হয়ে যাও, পরীক্ষা ভুল করবা। এগুলো আমি কিন্তু 8 বছর ধরে দেখতেছি স্টুডেন্টরা, স্যার এত ইজি কাজ কেন আমি পারি, কেন রাফ করবো, এভাবে করবো। তুমি করে দেখিও, তুমি একটু করে কনফিউজ হয়ে যাবা। এক জায়গায় রাফ করবা, ডেবিট সবগুলো যোগ করবা, 30 আসছে, এগুলো যোগ করবা 20 আসছে, এক জায়গায় রাফ করে রাখছি। তুমি খাতাকে প্রশ্ন করবা কোনটা বেশি? 30 বেশি, এটা দুই দিকে রেখে দিবা, এটা 30, এটা 30। কম কোন দিকে? ক্রেডিট দিকে। কত কম? 10 টাকা কম, এই 10 লিখবা। যেটা বেশি দুদিকে লিখে দিবা, লিখার পর এটা থেকে এটা বিয়োগ করবা, দেখবা 10 টাকা কম। দেখলে তো বোঝা যায় কয় টাকা কম, 10 টাকা কম, এই 10 টাকা এখানে লিখে দিবা। এই যে যেটা কম, এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। এর নাম কি? ব্যালেন্স সিডি। আমরা কোন মাসের ম্যাথ করতেছি? আমরা হচ্ছে মার্চ মাসের ম্যাথ করতেছি। মার্চ মাস কয় দিনে? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 31 দিনে। আমরা লিখব মার্চ 31। তার মানে শিখলাম কি? যোগ করে দেখবো কোনটা বেশি, ডেবিট দিকে বেশি, সেটা দুই দিকে লিখে দিব। লিখার পর কম কোন দিকে? ক্রেডিট দিকে। কত কম? 10 টাকা কম, 10 টাকা লিখে দিছি। এই যে যেটা কম, এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। এটার নাম কি? ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি পাশে যে মাসের ম্যাথ করবো সেই মাসের শেষ তারিখ, মার্চ মাস 31 দিনে 31 তারিখ লিখছি। এখন ব্যালেন্স সিডি যা, 10টার কই রাখছি, আচ্ছা পাইছি। এবার ব্যালেন্স সিডি যা, এখানে লিখে দিবা ব্যালেন্স বিডি। কফি টু ফেস্ট করবা কয় টাকা? 10 টাকা। কফি টু ফেস্ট বললে ভাই এটা আপনারা এক্সপার্ট, কফি করে করে চালাই দেন না অনেক কিছু। আচ্ছা, এখান থেকে ব্যালেন্স সিট এখানে লিখে দিবা। যে মাসের ম্যাথ তার পরের মাসের 1 তারিখ, মার্চের পরে হচ্ছে কি? এপ্রিল, এপ্রিল 1 তারিখ। তাহলে আমরা এটাই হচ্ছে মূল বিষয় এখানে। আমরা কিন্তু যোগ করে 30 পাই নাই, অনুমান একটা দিছি। তাহলে আমরা যোগ বুঝছি কি, দুদিকে যোগ করব, যোগ করে দেখবো কোন দিকে টাকা বেশি। যেদিকে টাকা বেশি দুদিকে লিখবো, লিখার পর টাকা কম কোন দিকে? ক্রেডিট দিকে। যেদিকে কম ওইটা লিখে দিব, এটার নাম কি? ব্যালেন্স সিডি। এবার আমরা একটা অনুমান নির্ভর করছিলাম, এটা আমরা এখন আমাদের ওই অঙ্কে যেটা সেটাই করে দেখাবো। ক্লাসটা অনেকক্ষণ ধরে অনেক সময় হচ্ছে, তারপরও শেষ করে দেব। একদম টিচক দেখাই দিব, কতিয়ান চলমান দেখাই দিব। আশা করি কারোর
সমস্যা হবে না এরকম। আচ্ছা, তাহলে আমরা কাজ করবো একটা, এই যে লিখলাম, এগুলো সবগুলো যোগ করছি, যোগ করে ডেবিট দিকে আসছে, এখানে লিখি ডেবিট দিকে আসছে 1,25,000 টাকা, ডেবিট সবগুলো যোগ করে। এবার ক্রেডিট সবগুলো যোগ করব, ক্রেডিট যোগ করে আসবে 20, 30, 30 আর 20 50,000 টাকা। এটা কি ঠিকঠাক আছে? একটু দেখি তো। 2 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 28 তারিখ, আমরা ঠিকঠাক লিখছি। 2, 12, 18, 28, এদিকে 1,5। হ্যাঁ হ্যাঁ, কারণ প্রথম ম্যাচ যদি কোনো কারণে একটা মিসিং হয়ে উল্টাপাল্টা হয়, তা আপনারা তো সবাই ভুল দেখবেন। আচ্ছা, তাহলে আমরা ডেবিটে যোগ করছি 1,25,000 টাকা, ক্রেডিট সবগুলো যোগ করছি, আসছে 50,000 টাকা। তো কোনটা বেশি? 1,25,000 এটা বেশি, সেটা দুদিকে লিখে দিব যে 1,25,000 টাকা, 1,25,000 টাকা। এবার টাকা কম কোন দিকে? টাকা কম হচ্ছে ক্রেডিট দিকে। কত কম? এটা বিয়োগ করো, 1,25,000 থেকে 50,000 বিয়োগ করো। 1,25,000 থেকে 50,000 গেলে হয় 75,000 টাকা। এই যেটা কম সেটা এখানেই লিখে দিবা। এই যে যেটা কম এটা এখানে লিখবা। এটার নাম কি? এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি, যে মাসের মেয়াদ ওই মাসের শেষ তারিখ। এবার ব্যালেন্স সিডি যা দেখে দেখে লিখে দিবা, ব্যালেন্স বিডি কয় টাকা? 75,000 টাকা। যে মাসের মেয়াদ তার পরের মাসের 1 তারিখ, মার্চের পরে হচ্ছে এপ্রিল, এটাই মেয়াদ। সবাই দেখো বুঝছে কিনা, যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারবো কমেন্টে, স্যার এই জায়গায় বুঝি নাই, এরকম এরকম সমস্যা। আমরা এরপর হচ্ছে চলমান জের করবো এখন। আচ্ছা, এখন আমরা তো জাস্ট একটা কোটিয়ান করছি, একটা কোটিয়ান কার করছি? নগদান হিসাবের। এরকম কিন্তু প্রত্যেকটা হিসাবের কোটিয়ান করতে হবে, এরকম প্রত্যেকবার আলাদা কোটিয়ান করতে হবে। এরপর মূলধন করতে হবে, আসপত্র করতে হবে, ক্রয় করতে হবে, এরকম সবগুলো করতে হবে। এখন এই সবগুলো করতে গেলে আরো 3 ঘন্টা লাগবে, সবগুলো আমার পক্ষে করে দেওয়া কিন্তু সম্ভব না। আমি একটা বুঝে গেছি, তোমরা কি করবো? বাকি 8টা করে ফেলবা। স্যার আমি না পারি, তুমি করো আগে, এটা মনোযোগ দিয়ে ক্লাস করে তুমি করো, আমার আত্মবিশ্বাস ইনশাল্লাহ তুমি পারবা। দেখাই দিই আমি একটু করে তারপরও। এই যে দেখো, এই যে টিচক নগদান হিসাব আমরা এখানে করে দেখাইছি। নগদের পরে এই যে মূলধন হিসাব কতিয়ান হয়েছে একটা, এই যে আসপত্র হিসাব কতিয়ান হয়েছে একটা। আচ্ছা, এরপরে মূলধনটা একটু করে দেখাই দিই, কারণ মূলধনের একটা হিসাব আছে, এটা নিয়ে একটা ঝামেলা আছে, এটা একটু করে দেখাই দিই। মূলধনটা একটু করে দেখাই দিই, এরপর হচ্ছে চলমান জের দেখাই দিব। মূলধন হিসাবটা একটু দেখাই দিচ্ছি। এখানে তো অনেকগুলো হিসাব আছে, এটা যোগ বিয়োগ করে একটা জিনিস বুঝছো, কিন্তু মূলধনও তো একটা হিসাব। তখন স্যার আমি কি করব, একটা হিসাব তো বুঝতেছি না। এটা ভাই প্রশ্ন বেশি সহজ আর কি, এতক্ষণ ধরে আমি বড় এটা করে দিয়েছি। একটা হিসাব মানে অনেক সময় প্রশ্ন বেশি সহজ করলে স্টুডেন্টরা বুঝে না। আচ্ছা, এখন করবো মূলধন হিসাবের, মূলধন হিসাব। আচ্ছা, প্রথমে নগদান হিসাব করে ফেলছি, এখন মূলধন হিসাব করব। আমার প্রশ্ন, এখানে কি মূলধন হিসাব আছে? আছে। কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে, হাত দেবো ক্রেডিট দিকে, নাম লিখবো কি? নগদান হিসাব, মার্চ 1, 2017। প্রশ্ন, এখানে কি মূলধন হিসাব আছে? আছে। কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে, ক্রেডিট দিকে হাত দিছি, নাম লিখবো উল্টা নগদান হিসাব। কত টাকা? 1 লক্ষ টাকা।
এবার অন্যান্য প্রশ্নের মধ্যে দেখবা অন্যান্য জাবেদা যেগুলো করছো আছে কিনা, আর কোথাও নাই, জাস্ট একটা। এখন স্যার আমি কি করব, এটা কেমনে করবো যোগ বিয়োগ, ব্যালেন্স সিডিবিডি আগে নিব আমরা দেখি। ডেবিট সবগুলো যোগ করব, কিছুই নাই। ক্রেডিট সবগুলো যোগ করব, কত আছে 1,00,000। আমার প্রশ্ন তোমার কাছে, টাকা কোন দিকে বেশি? আচ্ছা এরকম একটা দাগ দিয়ে দিব আমরা, জেড টেনে নিব আগে। আচ্ছা টাকা কোন দিকে বেশি? ক্রেডিট দিকে বেশি। তা আমি শিখাইছি কি যেটা বেশি সেটা দুই দিকে রেখে দিব। তাহলে 1,00,000, এই যে 1,00,000 লিখে দিলাম। আমার প্রশ্ন টাকা কম কোন দিকে? ডেবিট দিকে। কত কম? সম্পূর্ণ টাকাটাই কম। কত কম? কিছু যখন সম্পূর্ণ টাকাটাই কম না, এই যে সম্পূর্ণ টাকাটাই কম, এই যে সম্পূর্ণ টাকাটাই কম। ব্যালেন্স যেটা কম সেটা লিখতে হয় কি ব্যালেন্স সিডি। যে মাসের ম্যাথ ওই মাসের শেষ তারিখ, তার মানে মার্চের 31 তারিখ। এবার ব্যালেন্স সিডি যা ব্যালেন্স বিডি তা, ব্যালেন্স সিডি যা ব্যালেন্স বিডি তা। মার্চের পর কি মাস? এপ্রিল মাস, লিখবা এপ্রিল 1 তারিখ। সরি সরি সরি, এই জায়গায় হবে না, তারিখটা এখানে হবে, এপ্রিল 1 তারিখ। তাহলে আমরা আশা করি বুঝছি টিচক পদ্ধতি এইভাবে। আমাদের আরও যে হিসাব আছে এভাবে আমরা টিচক পদ্ধতি করব। আমরা যদি আসলে এই দুটো কোটিয়ান বুঝে থাকি, নগদ এবং মূলধনের, বইয়ে যত টিচক পদ্ধতি কোটিয়ান আছে ইনশাল্লাহ তুমি সবগুলোই পারবা। আচ্ছা তোমাদের বাড়ি কাজ হচ্ছে কি, এটা জাবেদা করবা, জাবেদা করে এই যে 9টা হিসাব বের হয়েছে, এই 9টা হিসাবের কোটিয়ান তুমি করে ফেলবা। আচ্ছা এবার আমরা চলমান জের পদ্ধতি দেখাবো। আমরা হচ্ছে এখন কি দেখাবো? চলমান জের পদ্ধতি দেখাই দিব। কোতিয়ান একটা ক্লাসে কিন্তু জাবেদা কোতিয়ান সবগুলা বিষয় নিয়ে আসছি আমি একসাথে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে মনে হয়। চলমান জের, চলমান জের কার করতেছি? নগদান হিসাবের। কার? নগদান হিসাবের। আচ্ছা একটু আগে খতিয়ান দেখাইছিলাম, ঘর কয়টা চলমান জেরের এটা দেখাইছিলাম। প্রথমে তারিখ লিখলাম, তারপর হচ্ছে বিবরণ, এবং হচ্ছে জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা, এই যে জের, ডেবিট জের ক্রেডিট জের, বই থেকে দেখে নিবা গড়গুলা। এখানে উপরে লিখতে হবে হিসাবের কোড নাম্বার, এই যে জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। আচ্ছা এবার আগের মতো একটা জিনিস মনে রাখবা, ডেবিট আর হচ্ছে ডেবিট যোগ হবে, আর একটা ডেবিট একটা ক্রেডিট হলে বিয়োগ হবে। ডেবিটে ডেবিটে যোগ, ডেবিটে ক্রেডিটে বিয়োগ, মানে সেম টু সেম হলে যোগ হবে, একটু ভিন্ন হলে বিয়োগ হবে। আচ্ছা আমরা দেখি, আমরা কার খতিয়ান করতেছি? নগদান হিসাবের। এখানে কিন্তু হাত দিয়ে এই কোন দিকে হবে, বাম দিকে ডান দিকে এগুলো করতে হয় না, এটা আমি মনে করি তুলনামূলক এটাই সহজ। আমার থেকে দুইটা সহজ লাগে, আমি যখন করাচ্ছি অনেকদিন আমার তো লাগবে, কিন্তু আমি মনে করি এমনি স্টুডেন্টের জন্য খতিয়ান চলমান জের মধ্যে করে উত্তম। এটা আধুনিক পদ্ধতি এবং তুলনামূলক অনেক সহজ, সময় কম লাগে। আচ্ছা এবার কার নামে খতিয়ান করতেছি? নগদান হিসাবের নামে। এটা কি প্রশ্ন আছে? আছে। নগদের বিপরীত নামটা লিখব। নগদের বিপরীত নাম কি? মূলধন হিসাব। নগদের বিপরীত নাম কি? মূলধন হিসাব। আচ্ছা এবার স্যার এখানে 4টা ঘর, কোথায় টাকা লিখবো? আমরা যার নামে খতিয়ান করতেছি ও কোন দিকে? এই যে নগদান হিসাব ও ডেবিট দিকে না, 1,00,000 টাকা, তার মানে এই যে 1,00,000, এই যে 1,00,000। মনে রাখবা প্রথম টাকা যদি এখানে ডেবিট হয় এখানে ডেবিট, এখানে ক্রেডিট হয় এখানে ক্রেডিট, মানে প্রথম টাকাটা উভয় কলামে লিখতে হয়। আচ্ছা এরপর 2 মার্চ 2, এখানে কি নগদান হিসাব আছে? আছে। কোন দিকে আছে? ক্রেডিট দিকে। নাম হচ্ছে আসবাবপত্র, বিপরীত নামটা লিখে দিবা। নগদ কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে, এই যে ক্রেডিট দিকে টাকা লিখবা। তাহলে আগে ছিল 1,00,000 ডেবিট, এখন হচ্ছে ক্রেডিট। 1,00,000 থেকে 20 গেলে কত হয়? 80,000। তাহলে একটা ডেবিট একটা ক্রেডিট,
যোগ না বিয়োগ? বিয়োগ, এই যে ৮০,০০০। ৩ নাম্বার হবে? হবে না, কারণ এখানে তো নগদ নাই। ৫ নাম্বার হবে? অবশ্যই হবে। মার্চ ৫। নগদের বিপরীত নাম কি? বিক্রয় হিসাব। নগদ কোন দিকে? ডেবিট দিকে। ডেবিট দিকে লিখব। আগে ছিল ৮০,০০০, এখন হচ্ছে ২৫,০০০। ১,০৫,০০০। কারণ এটাও ডেবিট, এটাও ডেবিট। ডেবিট ডেবিটে কি হয়? যোগ হয়ে বসছে। ৫-এর পর হচ্ছে কত? ৮। হবে না? ১২ হবে। ১২ কি বলছে? আজান দিচ্ছে, আমরা একটু করে ২টা মিনিট বিরতি দেবো, ১-২ মিনিট।